বন্ধুরা, অবশেষে বিজেপি সমর্থকদের জন্য সেই কাঙ্ক্ষিত সুখবরটা এসেই গেল। দেখুন, বাংলাতে কঠিন যুদ্ধ জেতার পর যেভাবে অতি দ্রুত হাওয়া ঘুরছিল এবং তারপরে বাঁকিপুরের মতো সেফ আসনেও যেভাবে ভরাডুবির মুখ দেখতে হলো, তাতে করে এই বার্তাটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে যদি এখন থেকেই পুরো সিস্টেমটাকে বড় সড়ো ঝাঁকুনি না দেওয়া যায়, তাহলে 2029-এর যে কঠিন যুদ্ধটা আসছে সেখানে কিন্তু ভরাডুবি কার্যত নিশ্চিত হবে। বিজেপির বিরুদ্ধে প্রচণ্ড রকমের প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে এবং যে কোনো মূল্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে কেন্দ্র থেকে সরাতে হবে, তার জন্য বহু রকমের শক্তি দেশের ভেতরে এবং বাইরে কাজ করতে শুরু করেছে। সুতরাং তারা তাদের কাজ করছে, কিন্তু চুপচাপ বিজেপিকে বসে থাকলে তো হবে না, বিজেপিকে তাদের কাজটা তো করতে হবে। আর ঠিক সেই কাজটাই শুরু হয়ে গেল এবং সবথেকে বড় কথা, যেটা জাতীয় স্তরে শুরু হলো তার রেশ এবার বাংলাতে এসেও পড়তে চলেছে। সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। কি হচ্ছে বিজেপির অন্দরমহলে, তার সমস্ত খবর আজকে দেব এই প্রতিবেদনে। নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি আপনাদের প্রিয় বন্ধু শুদ্ধশীল ঘোষ। বন্ধুরা, বহু কাঙ্ক্ষিত যে পরিবর্তনটার জন্য সকলে অপেক্ষা করছিল, ফাইনালি সেই পরিবর্তনটা হয়ে গেল। নিতিন নবীন সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পর তার যে কমিটি সেটা অবশেষে ঘোষিত হলো। খুব স্বাভাবিকভাবেই বাংলা থেকে কারা সুযোগ পেলেন সেটা নিয়ে তো একটা মানুষের মধ্যে চর্চা ছিল, এবং সেখানে বাংলা থেকে সত্যিই যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, সেখানে বাংলা যে বিজেপির চ্যাপ্টারে, সর্বভারতীয় চ্যাপ্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ঢুকে গেছে, সেই ছবিটা কিন্তু স্পষ্ট। এই মুহূর্তে বাংলার যেটা ডাক্তারি সেল ছিল বিজেপির, সেটা যিনি সামাল দিচ্ছিলেন সেই ডক্টর মধু ছন্দাকর, তাকে কিন্তু জাতীয় রাজনীতিতে তুলে নিয়ে যাওয়া হলো। যারা মধু ছন্দাদিকে চেনেন না তাদের জন্য জানিয়ে রাখি, ইনি কিন্তু তৎকালীন আমলে জয়েন্ট এন্ট্রান্স এক্সামে যে মেডিকেল পরীক্ষা হতো সেখানে সারা পশ্চিমবঙ্গে দ্বিতীয় হয়েছিলেন। অত্যন্ত মেধাবী একজন মানুষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন। তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে কিন্তু কেন্দ্রীয় স্তরে তুলে নিয়ে যাওয়া হলো। এর পাশাপাশি মনোজ টিঙ্গা, যিনি যিনি উত্তরবঙ্গের কিন্তু একটা দুর্দান্ত জায়গায় রয়েছেন, এবং সেখানে তাকে যে যথেষ্ট রকম ভরসা করা যায়, যেটা শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য সকলেই করেছিলেন, সেই জায়গায় কিন্তু এবার সর্বভারতীয় নেতৃত্ব সেই জায়গাটা দেখলেন। এছাড়াও যেটা শোনা যাচ্ছে, যেটা বিনোদ তাওরে এবং সুনীল বনসলজি, দুজন মাস্টার মাইন্ড বলা হয় বিজেপির পলিটিক্সে, তাদের যে ইলেকটোরাল পলিটিক্স হয় তার যারা মাস্টার মাইন্ড, পুরো গেমটা যারা পিছন থেকে সাজান, তাদের গুরুত্বপূর্ণ আরও দায়িত্ব দেওয়া হলো। এর পাশাপাশি অনিল বালুনিকে নিয়ে এলো মিডিয়া ইনচার্জ হিসেবে। বিপ্লব দেব বাংলায় এত দুর্দান্ত কাজ করেছেন, ফলে সর্বভারতীয় স্তরে তার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব বাড়বে এটা জানাই ছিল। বিপ্লব দেব সেখানে এলেন। পুরনো যারা ছিলেন, সেই স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, তাদেরকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসা হলো, এবং নবীন প্রবীণের যে একটা মিশ্রণে এই নতুন নতুন সিস্টেমটাকে তৈরি করা যাবে এটা নিশ্চিত হয়ে গেল যখন বিএল সন্তোষজির মতো প্রবীণ নেতাকে কিন্তু ওজিএস সাধারণ সম্পাদক সংগঠন পদেই রেখে দেওয়া হলো। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেটা হচ্ছে আইটি সেল। আইটি সেলের দায়িত্বে কিন্তু অমিত মালব্যকে সরিয়ে দেওয়া হলো, সেখানে নিয়ে আসা হলো দীপক মাস্কেকে। অনেকেই এটা নিয়ে কন্ট্রোভার্সি করার চেষ্টা করছেন যে পারছিলেন না অমিত মালব্য, সেই জন্য সরিয়ে দেওয়া হলো, কিন্তু ব্যাপারটাকে ওইভাবে দেখবেন না। দেখুন, প্রত্যেকেরই একটা নিজস্বতা আছে এবং সেই জায়গাটায় তারা একটা পার্টিকুলার জায়গা অবধি গিয়ে পারফর্ম করতে পারেন, কিন্তু যখন খেলার মাঠটাই চেঞ্জ হয়ে যায় তখন সিস্টেমেরও কিছু চেঞ্জ করতে হয়। এক্ষেত্রেও অমিত মালব্যকে সরিয়ে দিয়ে দীপক মাস্কেকে নিয়ে আসা, সেইটা একটা মাস্টার স্ট্রোক বলতে পারেন। কেননা দেখুন, এখন বিজেপিকে যেটা আইটির ক্ষেত্রে লড়তে হবে বা এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে লড়তে হবে, সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট চারটে পয়েন্ট আছে। যেমন হচ্ছে, এক, এআই দিয়ে এখন ফেক প্রোপাগান্ডা বা ফেক নিউজ তৈরি করে বিজেপি বিরোধী একটা বৃহত্তর আন্দোলন তৈরি করার চেষ্টা, এটা সর্বাত্মকভাবে হচ্ছে, সেই জায়গাটাকে কাউন্টার করতে হবে। এর পাশাপাশি যেসব সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তারা এটা আরও ভালো করে জানেন যে একটা বিজেপি বিরোধী অ্যালগরিদম এখানে কাজ করে। অর্থাৎ আপনি যদি বিজেপির ফরে বলেন, সেই কন্টেন্টগুলোকে চেপে দেওয়া হয়, নামিয়ে দেওয়া হয়, যাতে সেগুলো বেশি করে স্প্রেড করতে না পারে। আপনি যদি বিজেপির বিরুদ্ধে বলেন তাহলে কিন্তু সেটা মারাত্মকভাবে ভাইরাল করে দেওয়া হয়। একটা রিসেন্ট এক্সাম্পল দিলেই আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। যখন এই সিজেপি প্রোটেস্ট হচ্ছিল, যারা নরেন্দ্র মোদী বা বিজেপিকে কুৎসিত অশ্লীল ভাষায় গালাগাল করছিল, এখন এই গালাগালি করাটা ইউটিউব বা ফেসবুকের ক্ষেত্রে কিন্তু ব্যান। আমার মুখ থেকে, আপনার মুখ থেকে যদি একটা বেরোয় এরকম শব্দ, তাহলে চ্যানেলটাকেই এরা ব্যান করে দেবে।
কিন্তু এই ভিডিওগুলো প্রচণ্ড রকমের ভাইরাল হতে শুরু করলো, আর যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী এলেন, ঠিকঠাকভাবে ক্যামেরাটাও ধরেননি তিনি প্রথম দিন, কিন্তু তিনি যে বার্তাটা দিয়েছেন সেটা মানুষের মন ছুঁয়ে গেছে, ফলে সেটা কোটি কোটি ভিউ হয়েছে। কিন্তু সেই ভিডিও অবধি সরিয়ে দিয়েছিল মেটা, ফেসবুক, এবং পরবর্তীকালে তারা ক্ষমা চেয়ে আবার ফিরিয়ে টিরিয়ে নিয়ে আসে। কিন্তু ব্যাপারটা কিভাবে গেমটা চলছে বিজেপি বিরোধী, এই একটা জায়গা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি বিদেশি ফান্ডিং, বিদেশি হস্তক্ষেপ, সেখানে বট আর্মির কাজ। বট আর্মি মানে এখনকার সোজা কথায় এআই দিয়ে তৈরি, আপনি নেই আপনার জায়গায় কেউ কাজ করে দিচ্ছে সেরকম একটা সিস্টেম। তার ফলে দেখবেন যে এই ধরনের বিজেপি বিরোধী কোনো যদি পেজ বা কোনো প্রোপাগান্ডা তৈরি হয়, সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার সেই সব পেজগুলোর হয়ে যায়। এগুলো পাকিস্তান, চীন, তুরস্ক এইসব জায়গা থেকে তো আসছেই। এর পাশাপাশি এআইয়ের সাহায্য নিয়ে কিন্তু এরকম ফলস তৈরি করে দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখো কত ব্যাপকভাবে মোদি বিরোধী একটা আন্দোলন ভারতবর্ষে চলছে, ভারতবর্ষের মানুষ মোদিজিকে কতখানি অপছন্দ করে, পুরোটাই সিস্টেমের খেলা চলছে, সেটার বিরুদ্ধে লড়তে হবে। এবং সেটা সবথেকে গুরুত্বপূর্ণ, ইউটিউব বা ইনস্টাগ্রাম এইসব যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখানে এই যে বিজেপি বিরোধী ফেক প্রোপাগান্ডাগুলো চলছে তার একটা কাউন্টার ন্যারেটিভ কিন্তু তৈরি করতে হবে। এখানে অনেকটা পিছিয়ে গেছে বিজেপি, এবং সেই জন্য বহু জায়গাতেই দেখবেন যে নির্বাচন হওয়ার আগেই একটা হাওয়া তুলে দেওয়া হয়, বিজেপি যাচ্ছে, মোদি ম্যাজিক শেষ, আর বিজেপির দ্বারা কিছু হবে না। এই কঠিন সিস্টেমটার বিরুদ্ধে লড়তে হবে, এবং এখানে লড়তে গেলে একটা নতুন রক্ত সঞ্চালনের দরকার আছে, যে কারণে ছত্তিশগড়ের যিনি দায়িত্ব ছিলেন সেখান থেকে তুলে নিয়ে এসে দীপক মাস্কেকে এই জায়গাটা দেওয়া হয়েছে। এবং এটা দেওয়ার কারণ, একটা বড় কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে নতুন প্রজন্ম এসে গেছে, যারা কিন্তু মোবাইল বা ল্যাপটপের মধ্যে বেশি থাকে ইনভলভ, এবং তাদের মনটাও কিন্তু পেতে হবে। বিজেপিকে এই নতুন যে ভোটাররা আছে তারা কোথাও গিয়ে দূরে ঠেলে দিচ্ছে, যেটা সিজেপি আন্দোলনের মাধ্যমেও স্পষ্ট হয়ে যাচ্ছে, ফলে তাদের মন পাওয়াটা অত্যন্ত জরুরি। এদের প্রবলেমটা হচ্ছে, এরা তো গত 12 বছরে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা শুধুমাত্র দেখেছে। তার আগে কংগ্রেস জামানায় সারা ভারতবর্ষ কীভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছিলো, খোকলা হয়ে গেছিলো, দেশটা কীভাবে বিদেশিদের হাতে চলে গিয়েছিল, কিভাবে এখানে বিদেশি ন্যারেটিভ চলেছে, দেশটাকে টুকরে টুকরে করার প্ল্যান চলেছে, কিভাবে কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচার চলেছে, এই সমস্ত কিছু এরা কিচ্ছু জানে না। এরা শুধুমাত্র নরেন্দ্র মোদীকে দেখছে এবং তার ভুল ত্রুটিটা নিয়ে এরা কাটাছেড়া করছে। এদের মনটাও কিন্তু পাওয়ার দরকার আছে, ফলে সেই জায়গাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার দরকার আছে। আর না দেখলে, না পেলে কি হবে? যেমন সিজেপি যখন তৈরি হয়েছিল, ককরোচ জনতা পার্টি, আমরা দেখেছিলাম রাতারাতি কোটি কোটি ফলোয়ার হয়ে গিয়েছিল। ঠিক সেইভাবেই 15ই আগস্ট লালকেল্লা থেকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিমাগি নকশালের কথা বললেন, সোজা কথায় ওই টুকরে টুকরে গ্যাং, আরবান নকশাল যারা ছিল, তাদেরই নতুন যে এখন জেনজি চ্যাপ্টার, সেটাকেই তিনি ইন্ডিকেট করার চেষ্টা করেছেন। এরা দেশের ভালো চাইছে না, বিদেশি ফান্ডিং পাচ্ছে, সেইখান থেকে এরা মস্তি করছে, 7 স্টারে গিয়ে পার্টি করছে, এবং এই প্রচুর ক্ষমতা, প্রচুর টাকা পেয়ে যাওয়াটাকেই এরা জীবনের আলটিমেট মনে করছে। এর ফলে যে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জায়গাটা এরা বুঝতে পারছে না, আর সেটাকেই অ্যাড্রেস করার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী। আর সেটা করার সাথে সাথে দেখুন কি হলো, একটা কিন্তু দিমাগি নকশাল পার্টি সোশ্যাল মিডিয়া পেজ খুলে ফেলা হলো, এবং সেখানে আবারও কোটি কোটি ফলোয়ার কিন্তু জুড়তে শুরু করে দিয়েছে। অর্থাৎ ভারত বিরোধী যে গেমটা, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, এটাকে হ্যান্ডেল করতে হবে, এটাকে ট্যাকেল করতে হবে, আর সেই জায়গাটাতেই কিন্তু খেলা শুরু হয়ে গেছে। তবে এই পরিবর্তনের সব থেকে যেটা এফেক্টিভ জায়গা হচ্ছে, সেটা হচ্ছে সংখ্যালঘু মুখকে আবারও গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসা। তারিক মনসুরকে সহসভাপতি করা হয়েছে, এবং কুঁয়ার বাশিত আলী একে সংখ্যালঘু মোর্চা যেটা রয়েছে তার দায়িত্ব দেওয়া হয়েছে। দুজনেই উত্তরপ্রদেশের মানুষ। দেখুন, এবার যেটা উত্তরপ্রদেশের নির্বাচন হতে চলেছে, সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা ভারতীয় রাজনীতির জন্য হতে চলেছে। তার কারণ হচ্ছে, এখানে উত্তরপ্রদেশের যদি আপনারা টার্ম দেখেন, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর একটা সরকার বদলে দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। ফলে সেই জায়গা থেকে সেই টেন্ডেন্সিটাকে বিজেপি ভেঙেছে। পরপর 2 বার যোগী আদিত্যনাথের নেতৃত্বে এখানে কিন্তু সরকার হয়েছে, কিন্তু এবার পালা হ্যাট্রিক হওয়ার। এই হ্যাট্রিকটা যদি হয়, সেটা অসাধ্য সাধন। বিজেপিতে বা উত্তরপ্রদেশে কোনোদিন কিন্তু সেইভাবে হ্যাট্রিক দীর্ঘদিন মানুষ দেখেনি, খুব শক্ত জায়গা রয়েছে। কিন্তু এই জায়গাটা যদি বিজেপি হেরে যায়, তাহলে যে নরেন্দ্র মোদী বিরোধী বিজেপি বিরোধী একটা প্রোপাগান্ডা, সেটা কিন্তু শুরু হয়ে যাবে ফুল ফ্লেজে। কেননা 2024-এর যে নির্বাচনটা হয়েছে, সেখানে উত্তরপ্রদেশে বিজেপি খারাপ ফল করেছে। এরপর যদি 2027-এ গিয়ে তারা হেরে যায়, বলবে এই দেখেছো নরেন্দ্র মোদী ম্যাজিক শেষ। 2029-এর গেমটা কিন্তু ওইখান থেকে বিরোধীরা শুরু করবে। ফলে এই জায়গাতে উত্তরপ্রদেশটা জেতা খুব জরুরি।
আর সেখানে যে ব্রাহ্মণের ভোটটা ছিল, যেটা উচ্চ বর্ণের ভোটটা ছিল, সেটা বাঁকিপুর থেকে ইঙ্গিত দিচ্ছে যে বিজেপির সঙ্গে কিন্তু 100% আর নেই। একটা বড় অংশ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং এই জায়গাটাকেই ক্যাপচার করতে চাইছে অখিলেশ যাদবরা। এখন অখিলেশ যাদবরা করতে চাইছে, বিজেপিকে সেটা আটকাবার চেষ্টা করবে, সেই ন্যারেটিভে তো খেলা হবেই, কিন্তু এর বাইরেও ভোট ব্যাঙ্কটা বাড়াবারও তো দরকার আছে। এবং সেই জন্যই কিন্তু উত্তরপ্রদেশে মুসলিম ভোট ব্যাঙ্ক, যেটা একদম অখিলেশ যাদব নিজের বাপের সম্পত্তি মনে করছে, যেমনভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা ব্যানার্জিরা মনে করতেন, সেই কনসেপ্টটাকে ভাঙার কিন্তু সময় এসেছে। অর্থাৎ তুমি আমার ঘর ভাঙার চেষ্টা করছো, আমি আমার ঘরটাকে জুড়বো, তার পাশাপাশি আমি তোমার ঘরটাকে ভেঙে দিতে চাইবো। যে ভোট ন্যারেটিভের যে খেলাটা, সেটা কিন্তু খুব কনসাসলি বিজেপি করতে শুরু করে দিয়েছে। অনেক বিজেপি সমর্থক হয়তো এই ব্যাপারটাতে সমর্থন করবেন না, যে যত যাই করো এই সংখ্যালঘুদের মন পাওয়াটা তো সম্ভব নয়, কিন্তু রাজনীতিতে ভোট ব্যাংকের অঙ্ক যখন আপনাকে করতে হবে, কোনো সেগমেন্টটাকে আপনি ছাড়তে পারবেন না। যদি করেন তাহলে আপনি খেলায় সেখানেই পিছিয়ে যাচ্ছেন। আর সেই জায়গাটাই কিন্তু বিজেপি এবার নতুন একটা ফিল্ড তৈরি করে সেখানে খেলাটা কিন্তু শুরু করে দিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হতে চলেছে। কিন্তু এগুলো তো সর্বভারতীয় ক্ষেত্রের খবর গেল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এর আঁচ এসে ডেফিনেটলি পড়তে চলেছে। তার সবথেকে বড় যেটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অমিত শাহজি কিন্তু আবারও পশ্চিমবঙ্গে আসছেন। যেটা অফিসিয়ালি জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে বিজেপির সরকারটা তৈরি হয়েছে তার 100 দিন পূর্ণ হতে চলেছে, ফলে সেইটা নিয়ে প্রশাসনিক বৈঠক থাকবে এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হবে, সেখানে যোগ দিতে আসছেন। সত্যিই কি সেই জন্য অমিত শাহজি আসছেন? কেননা সর্বভারতীয় ক্ষেত্রে এই মুহূর্তে অমিত শাহজিকে যে প্রেশারটা নিয়ে কাজটা করতে হচ্ছে, তার মন্ত্রকের প্রেশার আছে, সেটা তো আলাদা, ছেড়ে দিন। কিন্তু এই যে বিজেপি বিরোধী একটা হাওয়া তুলে দিয়ে অমিত শাহজিকে কর্নার করার চেষ্টা করা হচ্ছে, এবং অমিত শাহজিকে সরিয়ে দিতে পারলেই নরেন্দ্র মোদীজিকে অনেকটা উইক করে দেওয়া হবে, বিরোধীরা যে এই ছকটাই খেলছে, সেখানে কিন্তু খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে মানুষটাকে। ওই একটা সরকারের 100 দিনের কাজের পূর্তি করার, পালন করা, এই সব করার মতো সময় কিন্তু তার নেই। তাহলে তিনি আসছেন কেন? তিনি আসছেন তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম 3টে মাস কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল সমস্ত নেতাকে, যে কে কার মতো কী করে সেটা শুধু দেখে নেওয়া, এবং প্রত্যেকের উপর নজরদারি ছিল। ফলে যারা যারা ছটকে যাচ্ছেন, যারা যারা বিজেপির ট্র্যাক থেকে বেরিয়ে যাচ্ছেন এবং ভাবছেন যে তৃণমূলীকরণটা করে দেবেন, সেই জায়গাটায় এবার রাশটাকে বাঁধতে হবে। আর ঠিক সেই কাজটার জন্যই অমিত শাহজি আসছেন। অর্থাৎ যে রেসটা আমরা সর্বভারতীয় ক্ষেত্রে দেখলাম, এবার সেটাই ঠিক পশ্চিমবঙ্গের জন্য ইমপ্লিমেন্ট হতে চলেছে। কেন বলছি এত গুরুত্ব দিয়ে বা এত জোর দিয়ে এই কথাটা? তার কারণ হচ্ছে এখানে বিজেপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন, সেই শ্রমিক ভট্টাচার্য, তার কথাটা শুনুন। অনেকেই শ্রমিকদাকে গালাগালি করেন, কেননা ওই ভালো তৃণমূলের কনসেপ্ট এনেছিলেন বা সেখানে তার হাত ধরেই জয়েনিং হয়েছে। আমি আবারও বলেছি যে শ্রমিক ভট্টাচার্যকে যারা গালাগালি করছেন, তারা শ্রমিক ভট্টাচার্যের জায়গাটা বুঝুন। এখানে তার নিজস্ব মত এগুলো নয়, তাকে কেন্দ্রীয় নেতৃত্ব যেটা বলছে, তার দল যেটা বলছে, তিনি শুধুমাত্র এক্সিকিউট করছেন। অনেক সময় হয়তো ঢোক গিলে তাকে করতে হচ্ছে, তিনি নিজেও হয়তো পছন্দ করছেন না, কিন্তু পার্টির একজন অনুগত সৈনিক হিসেবে তার এটা করা ছাড়া কোনো উপায় ছিল না, কেননা পার্টি তাকে নির্দেশ দিয়েছে। তো যাই হোক, এই শ্রমিক ভট্টাচার্যকে যে ভিলেন বানানোর জায়গাটা আপনারা চেষ্টা করছেন, এটা থেকে সরে আসুন। শ্রমিকবাবু কিন্তু সত্যি সত্যি একজন অনুগত সৈনিক হিসেবে কাজ করছেন, এবং তিনি যে ইঙ্গিতটা দিচ্ছেন সেটা কিন্তু মারাত্মক। তিনি পরিষ্কারভাবে বলছেন যে আমরা যে পরিমাণ মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসেছি, অনেক ত্যাগ তিতিক্ষার ফল এই সাফল্য, সেখানে যারা পড়ে পাওয়া 14 আনার মতো এটাকে মনে করছেন আর যা খুশি তাই করবো ভাবছেন, তারা কিন্তু বিজেপিতে অন্তত এটা করতে পারবেন না। এটা তৃণমূল কংগ্রেস নয়। 20 জন 30 জন বিধায়ককে প্রয়োজন হলে দল থেকে তাড়িয়ে দেবো, তাতেও আমাদের সরকারটা পড়বে না, কিন্তু দলটা এই পথেই চলবে। কিছু কিছু সিদ্ধান্ত রাজনীতি হিসেবে আমাদের নিতে হয়েছে, কিন্তু তার মানে এই নয় সবাই যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে গেছেন। আপনি এমএলএ হয়ে গেছেন, আপনি জনপ্রতিনিধি হয়ে গেছেন, আপনি বড় নেতা হয়ে গেছেন, মানে মাতব্বরি করবেন না, সেই দিনটা অন্তত বিজেপি দেখতে দেবে না। তাহলে যদি শ্রমিক ভট্টাচার্য এই কথাটা বলেন, তাহলে যে কথাটা প্রথম দিন থেকে আমি বলছিলাম, যার জন্য আমাকেও আপনারা অনেকে গালাগালি করছেন যে এখনই বিজেপির এত সমালোচনা করার কি দরকার আছে, সেদিনকে আমার লজিকটা কিন্তু একটাই ছিল যে বিজেপি সরকারটা এখানে থাকুক, এটা আমরা চাই। যেরকম তৃণমূলের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেছিলাম যে এই তৃণমূল বাংলাকে কিচ্ছু ভালো দিতে পারে না, এদেরকে লাথ মেরে তাড়ানো দরকার আছে, বিজেপির ক্ষেত্রে কিন্তু তা নয়। বিজেপি পশ্চিমবঙ্গ থেকে চলে গেলে পশ্চিমবঙ্গের ক্ষতি হবে, কেননা কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে ডেভেলপ করতে গেলে এখানে ডাবল ইঞ্জিন সরকার দরকার আছে। আর তাই বিজেপি যদি কিছু ভুল করে, সেই ভুলটাকে ধরিয়ে দেওয়া আমার দায়িত্ব বলে আমার মনে হয়েছে।
এখন বিজেপি সেটা অ্যাকসেপ্ট যদি করে বিজেপির ভালো হবে, যদি সেটা না করে, না সংশোধন করে, বিজেপিরও কিন্তু তৃণমূলের অবস্থা হবে। এটা গঠনমূলক সমালোচনা এবং এই রোলেই আমি থাকবো, আমি করব। এটাতে যার জন্য যা এত গালাগালি দিন আমার কিছু এসে যায় না, কিন্তু আমার কথাগুলো যে সঠিক ছিল আজকে দেখুন, যারা সোশ্যাল মিডিয়াতে সত্যিই তৃণমূলকে তাড়াতে বিজেপির হয়ে যুদ্ধটা করেছিল বা যুদ্ধটা করেছিল যার ফলটা বিজেপি পেয়েছিল, তারা কিন্তু সকলেই শুদ্ধশীল ঘোষ যে লাইনে কথা বলেছিল সেই লাইনেই আজকে কথা বলছেন। এবং যাই হোক, সেটা বিজেপির নেতৃত্বের কাছে যে পৌঁছচ্ছে, তারাও যে সেই জায়গাটা অনুধাবন করছেন এবং তার সংশোধনের জায়গাটার কথা তারা ভাবছেন, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো যাক, যে মূল প্রসঙ্গে ফেরত আসি, শ্রমিক ভট্টাচার্য যখন এই কথা বলছেন, তার মানে অমিত শাহজি এসেই সেই লাইনেই কথাটা বলবেন এবং সেই লাইনেই সংশোধনের জায়গাটা দেবেন, এবং সেটা যদি হয় আলটিমেটলি কিন্তু বিজেপিরই ভালো হবে। কিন্তু কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তারপরেও কি বিজেপির নেতা যারা হঠাৎ করে খুব শক্তিশালী মনে করতে শুরু করেছেন নিজেদের, তাদের ঘুমটা ভাঙবে? এই যেমন এই খবরটা একটা দেখুন, এন্টালি থানার ঘটনা। দুই নেতা নেত্রীর মধ্যে বিজেপির কে বেশি শক্তিশালী, কাকে বেশি অপমান করা হয়েছে, কার বেশি মান দেওয়া হয়েছে, কাকে ডাকা হয়েছে, কাকে ডাকা হয়নি, এই নিয়ে নিজেদের মধ্যে মাতব্বরিগিরি চলছিল। ওকে ফাইন, করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেইটা করতে গিয়ে থানায় গিয়ে তালা লাগিয়ে দিচ্ছে, এত মাতব্বর হয়ে গেছে এরা সব। এই জিনিসটা তৃণমূল কংগ্রেস করেছিল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর, থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে নিয়ে এসেছিল। তার জন্য আমরা প্রত্যেক দিন মমতা ব্যানার্জিকে গালাগাল দিয়েছি। তাহলে মমতা ব্যানার্জি করলে ভুল আর বিজেপি করলে ঠিক, এটা তো হতে পারে না। তাহলে এই যে জায়গাটা আপনারা করছেন, এর প্রতিবাদ আমাদের করতে হবে, এই ভুলের জায়গাটা ধরিয়ে দিতে হবে, এটা মানুষের সামনে নিয়ে আসতে হবে। তাতে আলটিমেটলি বিজেপির ভালো হবে না খারাপ হবে? এখনও কিন্তু নেতা নেত্রীরা বুঝছেন না। আর এই বোঝানোর দায়িত্বটা একদম কোরকে দিয়ে কান মুলে সঠিক পথে চালানোর জায়গাটাতে করার জন্যই কিন্তু অমিত শাহজি আসছেন। এখানেও সংগঠনে বড় ঝাঁকুনি লাগবে। কিন্তু তার থেকেও বড় কথা, গুরুত্বপূর্ণ কথা, যে যে জায়গায় অসুবিধাটা ক্রিয়েট হচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু বিজেপি আরামসে এবার সামাল দিতে শুরু করে দিয়েছে। ওই যে বললাম না, প্রথম 3 মাস ছেড়ে রাখা হয়েছিল, দেখা হচ্ছিল যে কত দূর যেতে পারে, কতবার বাড়তে পারে। এবার প্রত্যেককে একদম সঠিক জায়গায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রিসেন্ট টাইমে পশ্চিমবঙ্গে বিজেপির যদি সব থেকে ক্ষতি কেউ করে থাকে, সেটা হচ্ছে এই লোকটা, এই নগেন্দ্রনাথ রায়, যাকে রাজবংশী ভোটের জন্য বিজেপি প্রথম বাংলা থেকে যখন ক্ষমতা হলো রাজ্যসভায় পাঠিয়েছিল। আর তারপর বিজেপিকে হারানোর জন্য কি না করেছে লোকটা, মমতার সঙ্গে গিয়ে অবধি একদম মাখো সম্পর্ক, এবং সেখানে তো জল্পনা উঠে গিয়েছিল যে মমতার হাত ধরে বিজেপিকে হারাবার ষড়যন্ত্র করছে, এবং সেটা বিজেপি বুঝেছিল বলেই মালটাকে সাইডলাইন করে দিয়েছিল। নিজেই বলেছে, কুত্তাকেও ডাকে, আমাকেও ডাকে না। কিন্তু তারপরেও এ আবার নতুন গেম খেলা শুরু করেছিল, এবং সেই জায়গায় সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গবাসী, তারা বিজেপির উপর খেপে যাচ্ছিল। তো সেই জায়গাটাকে সামাল দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যা করার তো করে দিয়েছেনই, কিন্তু এই অনন্ত মহারাজ বা নগেন্দ্রনাথ রায় যাদের দমে এত লাফাচ্ছিল আর ভাবছিল তাদের মসিয়া হয়ে থাকবে আর বিজেপিকে চাপে রাখবে, সেই ভোট ব্যাংকটাকেও কিন্তু বিজেপি ট্যাকেল করে নিয়েছে। যে কারণে রাজবংশীয় অংশটা বলছে যে না, এই নগেন্দ্রনাথ রায় যেসব উল্টোপাল্টা মন্তব্য করেছে তার দায় তার ব্যক্তিগত বক্তব্য, আমরা এর কোনো দায় নিচ্ছি না, আমরা এই মতটাকে সমর্থন করি না। অর্থাৎ যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল সেগুলো কিন্তু বিজেপি রিয়েলাইজ করছে এবং সেগুলোকে একটা একটা করে অ্যাড্রেস করছে এবং সেগুলোকে রেকটিফাই করে একদম সঠিক পথে, যেখানে মানুষ দেখতে চাইছে বিজেপিকে, সেই রাস্তাতেই হাঁটার তারা কিন্তু পরিকল্পনা করছে, হুইচ ইজ গুড। এবং এটার জন্যই কিন্তু আমাদের এত চিৎকার চেঁচামেচি করা, এত কথা বলা, এদের ঘুম ভাঙানোর চেষ্টা করা। অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেসের মতো এরা জেগে ঘুমোচ্ছে না, আর কিছু বললে গলাটা টিপে দিচ্ছে না, সেটা শোনার চেষ্টা করছে এবং সেটা সংশোধনের চেষ্টা করছে। এর জন্য সামগ্রিকভাবে বিজেপি নেতৃত্বের কিন্তু সাধুবাদ প্রাপ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ বিজেপির। আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।